8 বছর পূর্ণ হয়েছে। মানুষের পকেটে হাত পুড়লে বুঝতে পারবে যে মানুষের পকেট শূন্য হয়েছে। হ্যাঁ, 8 বছরের পূর্ণতায় সবথেকে বেশি লাভবান হয়েছে ভারতবর্ষের গুটি কয়েক পরিবার। প্রতিদিন আমরা বলছি 142টা পরিবার 53 লক্ষ কোটি সম্পদের মালিক হয়েছে। আর 2টো পরিবার তারা গোটা ভারতবর্ষকে অধীশ্বর হয়েছে। ভারতবর্ষের সাধারণ মানুষ রোজগার কমেছে, চাকরি নেই, হাহাকার চলছে। কংগ্রেসের আমলে 100 দিনের কাজ আর খাদ্য সুরক্ষা আইন ছিল বলে তাও ভারতবর্ষের মানুষ বেঁচে আছে। এখন ঢোল বাজবে, নাকারা বাজবে, ঘণ্টা বাজবে। 8 সাল পূর্ণ করেছে মোদিকে, নরেন্দ্র মোদিকে বাহাদুর বানাবে, বীর বানাবে। কি না, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে, ব্যাস। আর বারাণসীতে জ্ঞানব্যাপী মসজিদের তলায় মন্দির পাওয়া গেছে। আর কি হয়েছে? মন্দির মসজিদ ছাড়া আমাদের জীবনে আর কিছু দরকার নেই। চীন ভারতবর্ষের সীমানা দখল করে ঢুকে আছে, লাদাখে, অরুণাচলে। মাথা ব্যথা আছে কারি? ভারতবর্ষে বেসরকারীকরণ হয়ে চলেছে। মানুষের যা যা সম্পদ, সরকারি যা যা সম্পদ, বেসরকারীকরণ চলছে। সরকারের হিসাব বলছে অর্থনীতি বসে যাচ্ছে, অভাব দারিদ্রতা বাড়ছে। আমার না, সরকারের হিসাব বলছে অপুষ্টি ভারতবর্ষে বাড়ছে। ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ছে, সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। সব মিলিয়ে ভারতবর্ষের কাছে এই মুহূর্তে এক ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ঢোল বাজালে হবে না, খোল বাজালে হবে না, আমার পকেট কি বলছে সেটা দেখতে হবে। ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস, বাজারের দাম হু হু করে বেড়ে চলেছে, উল্টে মানুষের রোজগার বাড়ছে না। রোজগার বাড়ছে না, মানুষের জিনিস খরিদ করার ক্ষমতা কমে যাচ্ছে। ফলে অর্থনীতির ডামাডোল চলছে। এটাই মোদির 8 বছরের সফলতা। দিলাম একটা বিচারপতির বিরুদ্ধে গাধার মতন। তুমি বিচারপতির বিরুদ্ধে বলছো, আর সেই বিচারপতির কাছে দরবার করছো আমাকে যাতে দিল্লিতে ডাকা না হয়। কেন? বিচার ব্যবস্থা যদি আস্থা না থাকে কাউরির, তাহলে ভারতবর্ষে তাদের থাকাই উচিত না বলে মনে করি। তাদেরও ভানুতুতে চলে যাওয়া উচিত। তারা যেমন কয়লা চৌধুরীকে ভানুতুতু পাঠিয়েছে, সেরকম তাকেও ভানুতুতু চলে যাওয়া উচিত যদি ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর আস্থা না থাকে। আর ভারতবর্ষের বিচার ব্যবস্থায় গালি দিতে হয়। এখানে বসে গালি দেওয়া যায় না, ভানুতুতুতে করা যায়, যেখানে তার কয়লা চুরির বন্ধুকে পাঠিয়েছে। বেড়েছে না, 100% বেড়েছে। মোদি বলেছিল না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে আমি নোটবন্দি করে দিলাম, তাতে কি কি হবে? সন্ত্রাসবাদ ভারতবর্ষ থেকে নির্মূল হবে। 2 নম্বর, সমস্ত কালো টাকা উদ্ধার হয়ে যাবে। আর 3 নম্বর, জাল টাকা বন্ধ হয়ে যাবে। এটাই ছিল যখন নোটবন্দি হয়, সেই নোটবন্দির সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সেই বক্তব্য, সেই ঘোষণা, সদম্ভ ঘোষণা, যে ভারতবর্ষকে কালো টাকা থেকে মুক্ত করব, জাল টাকা থেকে মুক্ত করব, আর সন্ত্রাস থেকে মুক্ত করব। তার কারণে আমাকে এই নোটবন্দি করতে হচ্ছে, জাল টাকা, কালো টাকা, সন্ত্রাসকে রুখতে। আমরা ভারতবর্ষের পার্লামেন্টে প্রমাণ করে দিয়েছি, ভারত সরকারের উত্তর থেকে প্রমাণ করে দিয়েছি, রিজার্ভ ব্যাংকের উত্তর থেকে প্রমাণ করে দিয়েছি যে কালো টাকার নামে কালো টাকা সাদা হয়েছে। যে টাকাটা বাজারে ছিল কালো টাকা হিসাবে, বাজারে আর কোনো কালো টাকা থাকলো না।
ব্যাংকে নোট জমা পড়ে গেল 99% উপর। তাহলে বলা হয়েছিল কালো টাকা বাজারে আছে, তার জন্য নোটটা বন্দি করে দিল, নোট বন্ধ করে দিল। অথচ দেখা গেল যে সব টাকা জমা পড়ে গেল, আবার ব্যাংকে টাকা ঢুকে গেল। তা যদি ব্যাংকে টাকা ঢুকেই যায় তাহলে বাইরে কি থাকলো? জাল টাকা, কালো টাকা। ব্যাংকে যদি টাকাটা ঢুকে যায় তাহলে কালো টাকা কোথায় থাকলো? আর মোদি বলতে পারলো যে হ্যাঁ এত কালো টাকা উদ্ধার হয়েছে? খেয়াল করে দেখুন, একটা কালো টাকা উদ্ধারের কথা মোদি বলতে পারলো না, বরং 100 টাকা যেটা বন্দি করলো 99.5 টাকা ফেরত চলে গেল। তার মানে 99.5 টাকার উপরে আর কোনো দিন কোনো কেউ বলার জায়গা থাকলো না। এক, সন্ত্রাস বন্ধ হয়ে বলল। কাশ্মীরের দিকে তাকিয়ে দেখুন, নোটবন্দির জন্য সন্ত্রাস বন্ধ হয়েছে? দেখুন, কোথাও নোটবন্দির জন্য সন্ত্রাস বন্ধ হয়নি। নোটবন্দির জন্য মাওবাদী হামলা বন্ধ হয়েছে? না, মাওবাদী হামলা বন্ধ হয়নি। পশ্চিমবঙ্গে আবার নতুন করে মাওবাদী সক্রিয়তা বাড়ছে। গল্প শেষ। এবার আসুন জাল টাকা, ফেক কারেন্সি। এই জাল টাকা 100% বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্কে জিজ্ঞেস করুন, রিজার্ভ ব্যাঙ্ক বলে দেবে। ভারতবর্ষে অর্থনীতিকে ধ্বংস করার জন্য বিকল্প প্যারালাল আরেকটা অর্থনীতি তৈরি করেছে, যার নাম কালো টাকা এবং জাল টাকা। এটা ভারতবর্ষের অর্থনীতির জন্য একটা ভয়ঙ্কর বিপদ। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বিপদ। 2000 টাকার নোট জাল করা নাকি সহজ হয়ে গেছে। কোথায় যাব আমরা? এই সরকারের অপরিণামদর্শিতা। এই যে নোটবন্দি করলো, টাকাটা উদ্ধার হলোই না, জাল টাকা বন্ধ হলো না, কালো টাকা জানা গেল না, কিন্তু 50 লাখ মানুষের চাকরি চলে গেল শুধুমাত্র নোটবন্দির কারণে। কারণ ভারতবর্ষে বহু মানুষ ব্যবসা করে নগদ টাকায়, সেই সমস্ত ব্যবসা উঠে গেল, 50 লক্ষ মানুষের চাকরি চলে গেল। এটাই মোদির আজকে দিনের সরকার। দেখুন, এটা নিয়ে আমরা তো বারবার পার্লামেন্টে তুলেছি। পিএম কেয়ার ফান্ড, এটা একটা ভারত সরকার বেআইনিভাবে এই ফান্ড তৈরি করেছে। যে ফান্ড না সিএজি দেখতে পারে, না কোনো হিসাব দেওয়া দরকার আছে। এটা পার্টি ফান্ড বললে অত্যুক্তি হয় না। পিএম কেয়ার ফান্ড মানে পার্টির ফান্ড, সিএম কেয়ার ফান্ড মানে পার্টির ফান্ড। পিএম কেয়ার ফান্ডে কোনো অডিট হয় না। পিএম কেয়ার ফান্ডের খরচা খরচ কী হলো তা সব মানুষকে জানতে দেওয়া হয় না। অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সে কিন্তু নরেন্দ্র মোদী হিসাবে নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে এই পিএম কেয়ার ফান্ডের মালিক। অর্থাৎ ভারতবর্ষের একটা পদাধিকার ব্যক্তি, তার নামে কোনো ফান্ড থাকা মানে সেটা কিন্তু সরকারি ফান্ড, সেটা কিন্তু মানুষের ফান্ড, তার উপরে অধিকার মানুষেরও থাকে। তার খরচা খরচ কী হলো না হলো জানার অধিকার অবশ্যই আছে। আমরা এটা নিয়ে বারবার পার্লামেন্টে বলি, এখনও বলছি। পিএম কেয়ার ফান্ড মানে একটা দুর্নীতি। পিএম কেয়ার ফান্ড বিজেপি পার্টির চাঁদা তোলার যন্ত্র। সেই চাঁদা বিজেপি পার্টি তাদের ভোট পরিচালনার জন্য ব্যবহার করে। এটা একটা অনেক বড় করাপশানের একটা ফাউন্টেন হেড। যা যা আছে কলকাতায়, দিল্লিতে, তাই আছে কলকাতায়। ওদিকে দিদি, এদিকে দিদি, ওদিকে মোদি, ওদিকে মোদি, এদিকে দিদি। একদম ঠিক বলেছি, আমরা তো এই কথা বলি। 100 দিনের ফান্ড লুট হচ্ছে, আটকে দিয়েছে। আমি আগে আপনাদের বলেছি, এই ঘরেই বসে বলেছি যে 100 দিনের কাজের ফান্ড কোথায় আটকেছে, আমাদেরকেও বলা হোক, আমরা প্রতিবাদ করব। কারণটা কি জানেন? এই 100 দিনের কাজ ভারতবর্ষে শুরু হয়েছিল কংগ্রেসের জমানায়, সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের নেতৃত্বে। ভারতবর্ষের মানুষের কাজের অধিকারকে নৈতিক অধিকার হিসাবে সেখানটায় মান্যতা দেওয়া হয়েছিল, নৈতিক অধিকার। এবং সেখানে বলে দেওয়া হয়েছিল 100 দিনের কাজের জন্য কোনো বাজেট হবে না, যেমন প্রয়োজন তেমন টাকা দিতে হবে। অর্থাৎ এই প্রকল্পটা
ডিম্যান্ড ড্রিভেন প্রকল্প, চাহিদা মোতাবেক অর্থ বরাদ্দ। যে রাজ্য যেমন টাকা চাইবে সে রাজ্যকে তেমন টাকা দেওয়া হবে, শুধু একটাই শর্ত যে কাজটা হচ্ছে কি না মাটিতে সেইটার একটু প্রমাণপত্র দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার যদি সে সমস্ত প্রমাণপত্র দিয়ে থাকে, আর যদি কেন্দ্র সরকার সেখানটায় ইচ্ছাকৃতভাবে টাকা দেওয়া বন্ধ করে থাকে, এখনই সুপ্রিম কোর্টে গেলে আজকেই অর্ডার হবে। এটা পারে না, কারণ এটা আইনি অধিকার। এটা মোদির দিদির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না, কারণ আবার বলছি, কাজের অধিকার আইনি অধিকার, তারই নাম প্রধানমন্ত্রী এই মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা। এটা একটা আইনি ব্যবস্থা, কারোর ইচ্ছা অনিচ্ছায় টাকা দেওয়া না দেওয়া নির্ভর করে না। পশ্চিমবঙ্গের মানুষকে যদি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বছরে 100 দিন কাজ দিতে পারত, তাহলে একটা গরিব মানুষের বছরে 21,000 টাকা রোজগার হতো। একটা গরিব মানুষের 21,000 টাকা রোজগার হতো যদি 100 দিন কাজ দেওয়া যেত। এবং এটা দিতে রাজ্য সরকার কোনো পয়সা লাগে না। এটা দিতে রাজ্য সরকারকে মেহনত করতে হয়, কাগজপত্র তৈরি করে প্রকৃত কাজ যে হয়েছে তার জিও ট্যাগ করে পাঠাতে হয়। পশ্চিমবঙ্গে সরকার আজকে টাকা পাচ্ছে না, তার একটাই কারণ যে পশ্চিমবঙ্গে যে ধাঁধলি হয়েছে, যে চুরি বাটপাড়ি হয়েছে, সেটা এই টাকা আসাতে বাধা সৃষ্টি করছে। যদি পশ্চিমবঙ্গ সরকারকে পরিকল্পিতভাবে কেন্দ্র সরকার টাকা না দেয়, আমরা আছি, শুধু আমাদের দরকার নেই একটা কেসে কোর্টে কেস ঠুকুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে আমাদের টাকা দিচ্ছে না, কালকে টাকা বার করতে হবে। কারণ একটাই, আইন হয়ে গেছে সংবিধানে